নমস্কার। গল্পগুচ্ছ সাথে অর্পিতার আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আজকের নিবেদন লেখক সেবিন বিশ্বাসের লেখা ছোট গল্প এক যে ছিলেন রাজা। গল্পটি বলার সময় আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব ও ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প এক যে ছিলেন রাজা। গল্প পাঠে আমি অর্পিতা। এক দেশে এক রাজা ছিলেন। তিনি ছিলেন খুবই বিলাসী এবং ধনলোভী। প্রজাদের সুখ দুঃখের প্রতি তার একটুও নজর ছিল না। নিজের আমোদ প্রমোদ বিলাস ব্যাসন নিয়েই তিনি দিন কাটাতেন। রাজার লোভের কারণে প্রজাদের ওপর চলত অবাধ অত্যাচার আর উৎপীড়ন। বাধ্য হয়ে অনেকেই রাতের অন্ধকারে জমিজমা ঘরবাড়ি বিক্রি করে দূর দূর দেশে পালাতে হলো। দলে দলে বাচ্চা বুড়ো ছেলে মেয়ে পথে নামল ভিক্ষে পাত্র হাতে নিয়ে। অনাহার অভাবের তাড়নায় দেশ জুড়ে ত্রাহি ত্রাহি রব উঠল। রাজার দেখা দেখি রাজকর্মচারীরাও পরিণত হলো বেপরোয়া দস্যু লুটেরার দলে। কোথাও ন্যায় ধর্ম বলে কিছু রইল না। রাজার অনেক দোষের মধ্যে আরও একটা দোষ ছিল, তিনি ছিলেন অত্যন্ত অহংকারী। নিজেকে তিনি সর্বশক্তিমান মনে করতেন। ক্ষমতার দম্ভে তিনি রাজ্যময় ঘোষণা করে দিয়েছিলেন, যে কোনো লোক তার দরবারে এলে অথবা পথে ঘাটে কোথাও তার মুখোমুখি হলে তাকে অবশ্যই সসম্মানে মাথা নত করে রাজাকে সেলাম ঠুকে বলতে হবে, মহারাজা মহান, মহারাজের জয় হোক। যে এই হুকুম মানবে না, রাজা তাকে কঠোর সাজা দেবেন। অসহায় প্রজারা প্রাণের ভয়ে শত দুঃখ কষ্টের মধ্যেও রাজা জয়গান করতে লাগল। একদিন হলো কি, মহারাজ বেরিয়েছেন রাজ্য পরিদর্শনে। সঙ্গে পাত্র, মিত্র, মন্ত্রী, সেনাপতি সবাই আছেন। দলে দলে প্রজারা আসছেন আর মহারাজ মহান, মহারাজের জয় হোক বলে সেলাম ঠুকে যাচ্ছে। মহারাজকে ঘিরে লোকের মেলা লেগে গেছে। এমন সময় হঠাৎ দেখা গেল শতছিন্ন ময়লা জামাকাপড় পরা কঙ্কালসার এক ভিখারি মহারাজের খুব কাছাকাছি এসে কটমট করে তার দিকে তাকিয়ে মাথা উঁচু করে চলে গেল। না সে মহারাজকে সেলাম করল, না তার গুণকীর্তন করল মহারাজ মহান বলে। বরঞ্চ মনে হলো লোকটা যেন তার দুটো চোখে জ্বলন্ত দৃষ্টিতে মহারাজকে ধিক্কারি জানিয়ে গেল। কিন্তু এই ব্যাপারটা মহারাজের দৃষ্টি এড়ালো না। তার আত্ম অহংকারে প্রচণ্ড আঘাত লাগল। তিনি তক্ষুনি মন্ত্রীকে ডেকে হুকুম দিলেন, মন্ত্রী, অবিলম্বে ওই বিয়াদবকে ধরে আনুন আমার সামনে। আমি ওর বিচার করব, কঠিন শাস্তি দেব। আমাকে উপেক্ষা করা, এত সাহস ওর! রাজার হুকুম শুনেই মন্ত্রী সেনাপতিকে হুকুম দিলেন, সেনাপতি যাও, দেখো কোথায় গেল সেই হতভাগা। হাত পা বেঁধে ধরে নিয়ে এসো মহারাজার সামনে। সেনাপতি তৎক্ষণাৎ পেয়াদাকে তলব করে বললেন, এই মুহূর্তে ছুটে যাও, দেখো ব্যাটা কোথায় গেল, যেন পালাতে না পারে। জলদি বেঁধে নিয়ে এসো বাজিটাকে, না হলে মন্ত্রী আর আমাদের রক্ষে রাখবে না। তাই হবে হুজুর, আমি এক্ষুনি যাচ্ছি বলে ছুট মারল পেয়াদা। কিন্তু বেচারা বিরাট ভুঁড়িওলা নাদোষ নদোষ আয়সী দেহখানা নিয়ে দুপা বাড়াতেই হুড়মুড় করে আচার খেয়ে পড়ল এবং খুব জোরে চোট পেল। তাকে ওইভাবে পড়ে যেতে দেখে গর্জন করে উঠল সেনাপতি, তুমি একটা আস্ত অপদার্থ, তোমার দ্বারা কিচ্ছু হবে না। আজই আমি তোমাকে বরখাস্ত করলাম। যাও যাও, ঘরে গিয়ে যত খুশি শুয়ে বসে আরাম করো। কি যাও এখান থেকে, হতভাগা একটা।
এবার মন্ত্রীমশাই ধমক দিলেন সেনাপতিকে। এসব হচ্ছে কি? যাও যাও, নিজে গিয়ে ধরে আনো হতভাগাটাকে। একটা তুচ্ছ ভিখারি, সে মহারাজকে অসম্মান করে চলে গেল, আর তোমরা নাটক করছো ওখানে। কেন বুঝছো না? মহারাজের অপমান মানে দেশের অপমান। যাও যাও এক্ষুনি। আপনার আদেশ শিরোধার্য মন্ত্রীমশাই, বলে একপাল সৈন্য সামন্ত নিয়ে ছুটলেন সেনাপতি। কিন্তু ছুটলে কি হবে? তিনি বা লোকজনেরা কেউই লোকটাকে ভালো করে দেখেনি। সে যখন মহারাজের সামনে দিয়ে যাচ্ছিল, তখন তিনি নিজেই তাকিয়েছিলেন অন্যদিকে। সৈন্য সামন্তরা ব্যস্ত ছিল লুটপাটে। তাই আসল ভিখারিটার বদলে অন্য আর একটা ভিখারিকে ধরে নিয়ে সেনাপতি হাজির করলেন মহারাজের সামনে। মহারাজ তো নিরপরাধ লোকটিকে দেখে রেগে আগুন। এ কাকে ধরে এনেছো অপদার্থ সেনাপতি? এই দক্ষতা নিয়ে এতদিন তুমি সেনাপতিত্ব করছো? ছি ছি ছি! তোমার মতো সেনাপতির মুখ দেখতে চাইনে আমি। মন্ত্রী, আপনি আজই একে বরখাস্ত করুন, আমি অন্য সেনাপতি নিয়োগ করব। বলেই উত্তেজিত রাজা গম্ভীর মুখে তার রাজ্য পরিদর্শন অসম্পূর্ণ রেখে রাজপ্রাসাদে ফিরে গেলেন ক্ষুণ্ণ মনে। ঘরে ফিরেও অপমানিত রাজা কিছুতেই মনে শান্তি পাচ্ছিলেন না। উদ্ধত লোকটাকে খুঁজে তার উপযুক্ত শাস্তি বিধানের জন্য তার মন অস্থির হয়ে উঠেছিল। পরের দিন দরবারে বসে তিনি মন্ত্রীকে সবার সামনে ডেকে হুকুম দিলেন, যান মন্ত্রী, এবার আপনি আপনার যোগ্যতার প্রমাণ দিন। সমস্ত রাজকর্মচারীদের নিয়ে সারা রাজ্য তন্ন তন্ন করে খুঁজে ধরে আনুন ওই বেয়াদব প্রজাকে। আমি তাকে উপযুক্ত শাস্তি দেব। কিন্তু মনে রাখবেন, এ কাজে ব্যর্থ হলে মন্ত্রী বলে আমি আপনাকে কিন্তু রেহাই দেব না। দরকার হলে আমি আপনাকে মন্ত্রী পদ থেকে অপসারিত করব। যান যান, আমি আপনাকে 7 দিন সময় দিলাম, খুঁজে আনুন ওই বেয়াদবকে। রাজার হুকুম শুনে কাঁপতে কাঁপতে রাজসভা ছেড়ে বিষণ্ণ মুখে নিজ গৃহে গেলেন বৃদ্ধ মন্ত্রী। দেখতে দেখতে 7-7টা দিন কেটে গেল। কোথাও খুঁজে পাওয়া গেল না ভিখারিটাকে। ঘরে ঘরে খুঁজে খালি হাতে ফিরল মন্ত্রীর লোক লস্কর। প্রকৃত ঘটনা হলো, মন্ত্রীমশাই নিজেই ছিলেন অতি বৃদ্ধ। বয়সের ভারে তিনি নুয়ে পড়েছেন। তার পক্ষে ঘোরাঘুরি করা সম্ভব ছিল না। আর রাজকর্মচারীরা ছিল সবাই দুর্নীতিপরায়ণ। তারা লোকটাকে খুঁজে পেলেও হয়তো তার ভিক্ষালব্ধ যৎসামান্য অর্থ ঘুষ নিয়ে তাকে ছেড়ে দিয়ে এসে বলেছে, না হুজুর, কোথাও পেলাম না ওই ভিখারিটাকে। 8 দিনের দিন ব্যর্থ মন্ত্রীকে রাজসভায় দেখে প্রচণ্ড রেগে গিয়ে মহারাজ তাকে খুব গালাগাল করলেন এবং অকর্মণ্য অপদার্থ বলে সত্যি সত্যি মন্ত্রীপদ থেকে বরখাস্ত করলেন। আজীবন মন্ত্রীপদে থেকে বিলাস পেশনে আরামে আয়েসে থাকার স্বপ্ন হঠাৎ মিলিয়ে যেতেই প্রচণ্ড ভেঙে পড়লেন বৃদ্ধ মন্ত্রী। দুঃখে অপমানে তার মাথা একেবারে হেঁট হয়ে গেল। মন্ত্রী নীরবে মাথা নিচু করে রাজসভা ছেড়ে চলে যাবার উপক্রম করলেন। আর ঠিক তখনই ধূমকেতুর মতো সেই ভিখারি নিজেই রাজসভায় ঢুকে নাটকীয় ভঙ্গিতে বলল, যাবেন না, যাবেন না, একটু দাঁড়ান মন্ত্রী মশাই। আমার জন্য আরও অনেকের মতো আপনারও চাকরি যাচ্ছে শুনে ছুটে এলাম। চাকরি গেলে আপনার অবস্থা যে বড় করুণ আর কাহিল হয়ে উঠবে। এত ধন সম্পদ আমোদ প্রমোদ কোথায় পাবেন? দেখি যদি আমার প্রাণের বিনিময়ে আপনার চাকরিটা বাঁচে। ভিখারিটা ভারী অদ্ভুত, কথায় যেন শ্লেষ ঝরে পড়ে। অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলেন মন্ত্রী। মহারাজ হুঙ্কার দিয়ে বললেন, এই কে আছিস?
বন্দি কর ওই বেয়াদবকে। রাজার আদেশে প্রহরী এসে শিকল দিয়ে বেঁধে ফেলল লোকটাকে। রাজা কটমট করে তার দিকে তাকিয়ে বললেন, জানো, এই মুহূর্তে আমি তোমাকে শুলে চড়াতে পারি। বুক টান টান করে বলল ভিখারি, কেন মহারাজ? আমি তো কোনো অপরাধ করিনি। অপরাধ করনি? বলো কি, দেশের রাজাকে তার প্রাপ্য সম্মান দাওনি, তার হুকুম অমান্য করেছ, এটা কি কোনো অপরাধ নয় তোমার কাছে? আমি আপনার প্রশ্নের জবাব দেব মহারাজ, তবে তার আগে আমি আপনার কাছ থেকে একটা প্রশ্নের জবাব প্রত্যাশা করছি। মহারাজ কি দয়া করে আমার প্রশ্নের জবাব দেবেন? বলো কি তোমার প্রশ্ন? মহারাজ, যে রাজার পেয়াদা অপদার্থ, সেনাপতি অপদার্থ, এমনকি মন্ত্রীও অপদার্থ, সে রাজা কি অপদার্থ নন? নিশ্চয়ই অপদার্থ, বললেন রাজা। রাজা অপদার্থ না হলে ছোট থেকে বড় সমস্ত রাজকর্মচারীরা অপদার্থ হবার সুযোগ পায় কি করে? আপনি ঠিকই বলেছেন মহারাজা, উচ্ছ্বাসিত হয়ে বলল ভিখারি। এবারে বলুন, সেই অপদার্থ রাজাকে যদি কোনো প্রজা সম্মান না দেখায়, তার হুকুম অমান্য করে, তার অপরাধ কোথায় মহারাজ? এতক্ষণে ভিখারির প্রশ্নের তাৎপর্য অনুধাবন করলেন রাজা। তার চোখ মুখের চেহারা সম্পূর্ণ বদলে গেল। গম্ভীর মুখে কিছুক্ষণ নিজের মনে কি যেন ভাবলেন তিনি। তারপর স্বাভাবিক হয়ে বললেন, আমি তোমাকে ক্ষমা করে দিলাম ভিখারি। রক্ষী, ওর শিকল খুলে দাও। রক্ষী শিকল খুলে দিল। এরপর রাজা তার উপস্থিত সভা সদস্যদের লক্ষ্য করে বললেন, এই তুচ্ছাতি তুচ্ছ ভিখারি আমার সর্বশ্রেষ্ঠ প্রজা, যে প্রাণের ভয় তুচ্ছ করে রাজার চোখ খুলে দিয়ে সমস্ত রাজ্যের অশেষ মঙ্গল করেছে। আমি উপযুক্ত পারিশ্রমিকের বিনিময়ে আজ থেকে ওকে আমার সভাসদ নিয়োগ করলাম। নত মস্তকে রাজাকে সেলাম করে বলল ভিখারি, মহারাজ মহান, মহারাজের জয় হোক। আজ আমি এই গল্পটি এখানেই শেষ করছি। আশা করি এই ছোট্ট গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। গল্পটি ভালো লাগলে ছোট্ট একটি কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন কোনো গল্পের সঙ্গে। ততদিনে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আমার সঙ্গে এতক্ষণ সময় কাটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।